বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো আশা করছি। আজকে আমি আবার চলে আসলাম তোমাদের সামনে। আজকে অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ। তোমাদের এর আগে আমি একটি ক্লাস নিয়েছি ধ্বনি ও বর্ণের। আমরা সেই ক্লাসটার নাম দিয়েছিলাম নাম্বার 1। আজকে এই ধ্বনি ও বর্ণের আমি ব্যঞ্জন বর্ণের সম্বন্ধে আজকে তোমাদের পাঠদান করাবো। তবে এই ধ্বনি ও বর্ণ পাঠদান করার আগে আমরা একটু যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসটার একটু রিক্যাপ করি। সেটা হচ্ছে যে ধ্বনি কাকে বলে। আমরা যা উচ্চারণ করি তাকে ধ্বনি বলে। আর বর্ণ আমরা লেখার জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করি সেগুলোকে আমরা কি বলে? বর্ণ। তাহলে এই বর্ণের ভিতরে বর্ণ কয় প্রকার? 2 প্রকার, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কাকে বলে? যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে স্বরবর্ণ বলে। আর ব্যঞ্জন বর্ণ যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না বা উচ্চারণ হতে পারে না তাকে ব্যঞ্জন বর্ণ বলে। আজকে যেহেতু স্বরবর্ণটা হয়ে গেছে, আজকে আমি তোমাদের ব্যঞ্জন বর্ণ সম্বন্ধে পাঠদান করাবো। তাহলে কি ব্যঞ্জন বর্ণ সম্বন্ধে? ব্যঞ্জন বর্ণ সম্বন্ধে আজকে তোমাদের ক্লাস হবে। তাহলে ব্যঞ্জন বর্ণ সম্বন্ধে ক্লাস হলে তোমরা আমরা যেটা জানি সেটা হচ্ছে কি, যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে, অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন বর্ণ বলে। তাহলে আমরা জানি বর্ণ কয়টি? 50টি। তাহলে ব্যঞ্জন বর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণ 39টি। ব্যঞ্জন বর্ণ 39টি। তাহলে আমরা এই 39টি ব্যঞ্জন বর্ণ সম্বন্ধে আজকে আলোচনা করব, পাঠদান করাবো। তাহলে দেখো ব্যঞ্জন বর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণ আমরা উচ্চারণের রীতি অনুযায়ী ব্যঞ্জন বর্ণকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। উচ্চারণের রীতি অনুযায়ী উচ্চারণের রীতি অনুযায়ী আমরা ব্যঞ্জন বর্ণকে 2 ভাগে ভাগ করতে পারি। 2 ভাগে উচ্চারণ রীতি অনুযায়ী আমরা ব্যঞ্জন বর্ণকে 2 ভাগে ভাগ করতে পারি। 2 ভাগে ভাগ করতে পারি। তারপর উচ্চারণ স্থান। উচ্চারণ স্থান উচ্চারণ স্থান অনুযায়ী আমরা ব্যঞ্জন বর্ণকে 5 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? 5 ভাগে। উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন বর্ণকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। তাহলে আমরা এসে এই রীতি এবং উচ্চারণ স্থান সম্বন্ধে আমরা একটু জানি। আমরা জানি যে স্পর্শ বর্ণ কয়টি? আমরা জানি স্পর্শ বর্ণ স্পর্শ বর্ণ স্পর্শ বর্ণ হচ্ছে কয়টি? 25টি। 25টি। তাহলে 25টি কি কি? 25টি আমরা মনে রাখার জন্য একটু দেখো যে 25টি ক থেকে ম পর্যন্ত, ক থেকে ম পর্যন্ত এই 25টিকে বলে কি? স্পর্শ বর্ণ। স্পর্শ বর্ণ অর্থাৎ স্পর্শ বর্ণটা বলতে গেলে আমরা কথার মধ্যেই বুঝতে পারছি যে স্পর্শ মানে যাকে খালি টাচ করা যায়, স্পর্শ করা যায় কিন্তু তাকে ধরা যায় না, সেটাকে বলে স্পর্শ বর্ণ। তাহলে স্পর্শ বর্ণ কয়টি পেলাম? 25টি। ক থেকে ম পর্যন্ত এই 25টিকে আমরা কি বলতে পারি? স্পর্শ বর্ণ। তারপরে আসি আমরা ফলা। তারপরে কি? ফলা। ফলা কয়টি? ব্যঞ্জন বর্ণের ফলা কয়টি? ফলা অর্থ সংক্ষিপ্ত রূপ।
ফলা হচ্ছে কি ক্ষিপ্ত রূপ, সংক্ষিপ্ত রূপ। ফলা বর্ণ কয়টি? ফলা হচ্ছে কয়টি? ফলা বর্ণ হচ্ছে 5টি। ফলা বর্ণ হচ্ছে কয়টি? 5টি। 5টি। 5টি কি কি? ম, ন, ব, উদ্দুজ, ল। ফলা তাহলে কয়টি আমরা পেলাম? ফলা ফলা বর্ণ হচ্ছে 6টি, সরি 6টি। ফলা বর্ণ হচ্ছে কয়টি? 6টি। 6টি কি কি? ম, ন, ব, ম, ন, ব, র। এই 6টা হচ্ছে কি? ফলা 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 বর্ণ। যেমন আমরা একটি উদাহরণ দিলে হয়তো বা বুঝতে পারবো যে স্মারক। স্মারক লিখতে গেলে কি দন্তি শয়ে বয়যুক্ত নাকি? দন্তি শয়ে ময় যুক্ত থাকে, দেখো ম ফলা এটা, তাহলে স্মারক। এরকম আমরা এর সাথে শয়ের সাথে ম ফলা আছে, স্মারক। ঠিক আছে? তারপরে মনে করো যে পদ্মা। পদ্মার সাথে ম ফলা আছে, পদ্মার সাথে কি আছে? ম ফলা আছে। তারপরে হচ্ছে ক্রয়। ক্রয় কয়টা ফলা মুখস্থ? ক্রয়, এখানে র ফলা আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা তাহলে এটা বুঝতে পারলাম যে ফলা কয়টি? ফলা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ যে ফলা, অর্থাৎ স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সাথে মিল রেখে যেটা সংযুক্ত করা হয় সেটাকে ফলা বলা হয়। সেটা হচ্ছে কয়টা? সেই বর্ণটা হচ্ছে 6টা। এবার আমরা আসি যে পার্শ্বিক। পার্শ্বিক বর্ণ কয়টা? পার্শ্বিক বর্ণ, পার্শ্বিক। পার্শ্বিক মানে আমরা মুখ গহ্বরে যখন উচ্চারণ করি তখন দেখো পাশ দিয়ে বের হবে বাতাসটা। যেমন ল, ল উচ্চারণ করতে গেলে কি হচ্ছে? দেখো ল উচ্চারণ করতে গেলে আমাদের কি হচ্ছে? যে জিহ্বাটার পাশ দিয়ে বাতাসটা বের হচ্ছে, তাহলে ল। পার্শ্বিক বর্ণ হচ্ছে একটি। পার্শ্বিক বর্ণ একটি, ল। তারপরে হচ্ছে শীষ বর্ণ। তাহলে এটা আমরা পার্শ্বিক বর্ণ গেল। তারপরে আমরা হচ্ছে কে? শীষ বর্ণ। শীষ বর্ণ কি কয়টা? যেমন আমরা শীষ দিলে তালে বর্ষ, যেমন আমরা উচ্চারণ করতে গেলে শীষের মতো তালে বর্ষ দন্তাস্ব শীষের মতন বের হচ্ছে। তাহলে আমরা এটাকে শীষ বর্ণ আমরা কয়টা ধরতে পারি? শীষ, শীষ বর্ণ। শীষ বর্ণ কয়টি? 4টি। শীষ বর্ণ 4টি। শীষ বর্ণ হচ্ছে কয়টি? 4টি। তালবর্ষ মানে স, অর্থাৎ শীষ দিলে মানে উচ্চারণ করতে গেলে শীষ বের হয়। যেমন তালবর্ষ, মূর্ধন্য ষ, দন্তাস্ব, হস্যু। এটা হচ্ছে কি? শীষ বর্ণ। যে হস্যু উচ্চারণ করতে গেলে শীষ বের হচ্ছে মুখে, মুখ ঠোঁট দিয়ে মনে হচ্ছে। তাহলে শীষ বর্ণ কয়টি? 4টি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো, খুব সুন্দরভাবে এগুলা বুঝতে পারবে। তারপরে হচ্ছে তাড়ন জাত, যেটা খুব দ্রুত বের হয়, তাড়ন জাত। তাড়ন জাত কোনটা? হাইবিন্ডোড়া, ডাইবিন্ডোড়া। উচ্চারণ করতে গেলে কাঁপছে, মুখ গহ্বরটা কি দেখো কাঁপছে। তাড়ন জাত, তাড়ন জাত।
তারঞ্জর বর্ণ হচ্ছে কয়টি? তারঞ্জর বর্ণ হচ্ছে দুইটি। তারঞ্জর বর্ণ হচ্ছে কয়টি? দুইটি। দুইটি। হাইবিন্ডরা আর হচ্ছে কি ডেভিন্ডরা, দুটো র। তারপরে আমরা আসি যে পরাশ্রয়ী। পরাশ্রয়ী মানে পরের দ্বারা আশ্রয় হয়, পরাশ্রয়ী। পরাশ্রয়ী। পরাশ্রয়ী বর্ণ হচ্ছে কয়টি? তিনটি। পরাশ্রয়ী বর্ণ হচ্ছে কয়টি? তিনটি। তিনটি কি কি আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা? তিনটি, যেমন অনেকস্বর, বিসাগর, চন্দ্রবিন্দু। এই তিনটা হচ্ছে তোমার, এই তিনটা হচ্ছে কি পরাশ্রয়ী বর্ণ। পরাশ্রয়ী বর্ণ। তারপরে হচ্ছে তোমার, তারপরে একটি অনুনাসিক। অনুনাসিক। অনুনাসিক বর্ণ হচ্ছে একটি। অনুনাসিক বর্ণ হচ্ছে একটি, সেটা হচ্ছে কি চন্দ্রবিন্দু। যেমন আমরা কাঁঠাল, অর্থাৎ এই এ অন্যের দ্বারা উচ্চারিত হয়। যেমন চন্দ্রবিন্দু, আমরা ধরে নেব যে কাঁঠাল। কাঁঠাল কয় চন্দ্রবিন্দু আকার? ঠ। কাঁঠাল, তাই না? কয় চন্দ্র আকার? ঠ। তাহলে কি হয়? কাঁঠাল। তাহলে চন্দ্রবিন্দুটা এই কয়ের উপরে এ কিন্তু নাক দিয়ে বেরোচ্ছে। যেমন পচা, যদি আমরা লিখি পচা, পচা উচ্চারণ করতে গেলে কিন্তু নাক দিয়ে বেরোচ্ছে। পচা, কয় চন্দ্রবিন্দু? পচা। পচা নাক দিয়ে বেরোচ্ছে। তাহলে এটা হচ্ছে অনুনাসিক বর্ণ। ঠিক আছে? তাহলে কোনটা সেটা অনুনাসিক বর্ণ? একটি, সেটা হচ্ছে কি চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু অনুনাসিক বর্ণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আসি অন্তস্থ বর্ণ। অন্তস্থ বর্ণ র, ল, স, র, ব, স, ল। অন্তস্থ, অন্তস্থ থেকে বেরোচ্ছে। র, ব, দন্তস্ব, ল। মানে উচ্চারণের সময় দেখো যে এই ভিতর থেকে বেরোচ্ছে। এটা হচ্ছে কি অন্তস্থ বর্ণ। তাহলে আমরা এইটা একটা নিয়ম রীতির উপরে আমি এই বর্ণগুলো তোমাদের দেখালাম। এরপরেও তোমাদের আমি একটি দেখো ছক কেটে এটাকে সুন্দরভাবে, ছক কেটে সুন্দরভাবে যাতে বুঝার স্বার্থে, মানে তোমাদের মনে রাখার স্বার্থে আমি একটি এই বর্ণগুলোকে আমি দেখাচ্ছি। তুমি একটু তোমরা একটু লক্ষ্য করো। আমরা একটি ছক অঙ্কন করব। ছকের মাধ্যমে আমি তোমাদেরকে এটা দেখানোর চেষ্টা করব। তোমরা একটু লক্ষ্য করো। ছকটা একটু আঁকাই দ্রুত, কলমে আমার মনে হচ্ছে কালি শেষ হয়ে গেছে। 1 2 3 4 5 6। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছকটার কাছে তোমরা লক্ষ্য রাখো। আমরা আগেই বলেছি যে কি উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জন বর্ণ কয় প্রকার? 5 প্রকার। আর উচ্চারণের রীতি অনুযায়ী ব্যঞ্জন বর্ণ কয় প্রকার? 2 প্রকার। তাহলে আমি ছকটা আঁকার চেষ্টা করছি, তোমরা একটু দেখো। তোমরা একটা ছক দেখছো না? আমরা এর আগে পড়ছি কি স্পর্শ বর্ণ কয়টি?
স্পর্শ বর্ণ হচ্ছে কয়টি? 25টি। তাহলে আমরা স্পর্শ বর্ণগুলো নিয়ে ফেলি। ক, খ, গ, ঘ, চ, ছ, বর্গজ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঝ, ঝ, মূর্ধন্য, ক, খ, গ, ঘ, দন্তন্য, প, খ, গ, ঘ, ঙ। তারপরে কি? 1 2 3 4 5, 1 2 3 4 5, ক, চ, ট, দ, ক। তাহলে এটা আমরা কোন বর্ণটা লিখেছি আমরা এখানে? এখানে আমরা পাঁচটা, এখানে কি আছে? পাঁচটা বর্গ আছে। আমরা ক, চ, ট, ত, ক, এটা পাঁচটা বর্গ। পাঁচটা কি? বর্গ। এই পাঁচটাকে কি বলা হয়? বর্গ। পাঁচটাকে কি বলা হয়? বর্গ। আর যদি বলি বর্গীয় বর্ণ, বর্গীয় বর্ণ, তাহলে বর্গীয় বর্ণ কয়টি? বর্গীয় বর্ণ যদি বলি তাহলে 25টি, 5 5 25। বর্গীয় বর্ণ 25টি। বর্গীয় বর্ণ কয়টি? 25টি। আর যদি বলি যে একটা বর্গের বর্ণ কয়টি? 5টি। তাহলে প্রত্যেকটা বর্গের নাম রাখা হয় ওই বর্গের প্রথম কি অক্ষর অনুসারে, ওই বর্গের প্রথম অক্ষর অনুসারে। যেমন ক, ক বর্গ, তারপরে চ বর্গ, ট বর্গ, ত বর্গ, ক বর্গ। এটা হচ্ছে কি? পাঁচটা বর্গ। এটা হচ্ছে কি? পাঁচটা বর্গ। এই পাঁচটা বর্গ কে এবার আমরা দেখব যে উচ্চারণের রীতি, উচ্চারণের রীতি অনুযায়ী কয় ভাগে আমরা ভাগ করেছি? উচ্চারণ রীতি অনুযায়ী শিক্ষার্থী বন্ধুরা, উচ্চারণ রীতি অনুযায়ী আমরা বলেছি যে ব্যঞ্জনবর্ণ উচ্চারণ রীতি অনুযায়ী কয় প্রকার? 2 প্রকার। তাহলে আমরা এখানে দেখি তো উচ্চারণ রীতি অনুযায়ী যে ঘোষ বর্ণ আর অঘোষ বর্ণ, ঘোষ বর্ণ আর অঘোষ বর্ণ। অর্থাৎ যে বর্ণগুলা, যে বর্ণ উচ্চারণের সময় আমাদের কণ্ঠ বেশি কাঁপে বা কাঁপে, তাকে আমরা, যেটা কম কাঁপে সেটা অঘোষ, আর যেটা বেশি কাঁপে সেটা ঘোষ বর্ণ। তাহলে ক, খ, গ, ঘ, ঙ। তাহলে আমরা এখানে বলতে পারি যে ঘোষ বর্ণ ক, খ, ঘ, এই বর্ণগুলো উচ্চারণ করতে গেলে আমাদের কণ্ঠটা খুব বেশি কাঁপছে। তাহলে এখানে আমরা বলতে পারি কি? ঘোষ বর্ণ। ঘোষ বর্ণ। তাহলে এখানে আমরা কি বলতে পারি? ঘোষ বর্ণ। আর ক, খ এখানে অল্প কাঁপছে, তাহলে এখানে কি? অঘোষ বর্ণ। এগুলো কি? কম কাঁপছে উচ্চারণ সময়, তাহলে এটাকে আমরা বলতে পারি কি? অঘোষ বর্ণ। আর এটা হচ্ছে কি? এক্ষেত্রে ক, খ, গ, গ, ঘ, ও এই পর্যন্ত এটা হচ্ছে কি? এদিকে এগুলো হচ্ছে কি? ঘোষ বর্ণ, অর্থাৎ খুব মানে বেশি কাঁপছে, আর যেটা কম কাঁপছে সেটা অঘোষ বর্ণ। ঠিক আছে? তারপরে উচ্চারণের সময় আমরা দেখি যে আমাদের মুখ গহ্বর থেকে বাতাস বের হয় বেশি, যেমন বাতাস বের হয় বেশি, সেগুলোকে আমরা আরেকটা নাম দিতে পারি। যেমন ক, ক, তারপরে খ, গ। উচ্চারণ সময় ক, ক যদি উচ্চারণ করি বাতাস কম বের হচ্ছে, যদি গ,
গ উচ্চারণ করি তাহলে বাতাসে কি বেশি বেরোচ্ছে। সেই জন্য আমরা এগুলোকে আমরা অল্প প্রাণ এবং মহাপ্রাণও বলতে পারি। তাহলে এখানে প্রত্যেকটা বর্ণের পাশাপাশি কিন্তু দেখো ক খ গ গ ম এগুলো কি একসাথে আছে না, এগুলো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা পদ পর আছে। তাহলে আমরা ধরে নিতে পারি যে বর্গের প্রথম এবং দ্বিতীয় এটা দেখো উচ্চারণ করতে গেলে কিন্তু প প বাতাস একটু কি প কম বেরোচ্ছে। তা যদি ফ বলি ফ ফ তাহলে কি বাতাস বেশি বেরোচ্ছে। তারপর যদি ব ব কম বাতাস বেরোচ্ছে। তাহলে এটাকে আমরা বলতে পারি কি অল্প প্রাণ, অল্প প্রাণ, অল্প প্রাণ, এটাকে আমরা বলতে পারি কি অল্প প্রাণ। তারপরে এবার আমরা দেখি ভ ভ এটা উচ্চারণ করতে গেলে কি বাতাস একটু বেশি বেরোচ্ছে, বাতাস একটু কি বেশি হয়েছে। ভ ভ বাতাস একটু বেশি বেরোচ্ছে। তাহলে এটাকে আমরা বলতে পারি কি মহাপ্রাণ, মহাপ্রাণ। এই বর্ণগুলোকে আমরা কি বলতে পারি মহাপ্রাণ। আর এখানে থাকলে কোনটা এই লাস্টের এই লাইনটা, তাহলে এইটা কিন্তু উচ্চারণের সময় দেখো একটু বেশি কাঁপে ম ন মানে উচ্চারণের সময় নাক দিয়ে বের হয়, উচ্চারণের সময় কি নাক দিয়ে বের হচ্ছে। সেই জন্য এটাকে আমরা বলতে পারি কি নাসিক্য বর্ণ, নাসিক্য বর্ণ। এগুলোকে আমরা কি বলতে পারি নাসিক্য বর্ণ, এগুলোকে আমরা বলতে পারি কি নাসিক্য বর্ণ। তাহলে উচ্চারণ রীতি অনুযায়ী আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে অঘোষ বর্ণ আর একটা হচ্ছে ঘোষ বর্ণ। এইবার আমরা আসি যে উচ্চারণের স্থান অনুযায়ী, উচ্চারণের স্থান, উচ্চারণের স্থান অনুযায়ী কয় প্রকার? 5 প্রকার। দেখো তো ক খ গ ঘ ও, ক খ গ ঘ ও, এটার নাম এটা কোথায় বেরোচ্ছে? ক ক কোথায় থেকে বের হচ্ছে? ক কণ্ঠ থেকে। কোথায় থেকে বের হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা? ক কণ্ঠ থেকে। তাহলে আমরা এই বর্গটার নাম চিনতে পারি আমরা কি কণ্ঠ বর্গ, কণ্ঠ বর্ণ, ঠিক আছে। তারপরে চ ছ বর্গ চ ঝ ইউ, এটা কোথা থেকে বেরোচ্ছে? চ ছ ঝ, এটা কোথা থেকে বেরোচ্ছে? চ তালু থেকে। জিহ্বাটা কোথায় যাই লাগছে? তালু। তাহলে এখানে এটাকে আমরা বলতে পারি কি তালব্য বর্ণ, তালব্য বর্ণ। এর সাথে কিন্তু একটা তালবর্ষ হয়, এখানে উচ্চারণ হয়, তালবর্ষটা কিন্তু এখানে উচ্চারিত হয়, তালবর্ষ এই এর সাথে আছে। তারপরে আসি এবার ট ঠ ড ঢ মূর্ধন্য, ট ঠ ড ঢ মূর্ধন্য। তাহলে এটা কোথায় থেকে উচ্চারণ হচ্ছে? ট ঠ ড ঢ। জিহ্বাটা দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু চেষ্টা করে দেখো জিহ্বার ট ঠ ড এটা উচ্চারণ করতে গেলে জিহ্বাটা উল্টে দেখো আমাদের উপরের যে তালু আছে খাস কাটা যেখানে আছে ভিতরে, সেখানে যাই কিন্তু জিহ্বাটা যাই, জিহ্বার আগাটা যাই লাগছে ট ঠ ড। তাহলে এটাকে কি বলতে পারে? মূর্ধা। ঠিক বলেছো। তাহলে এটার নাম কি মূর্ধন্য বর্ণ, মূর্ধন্য বর্ণ, মূর্ধন্য বর্ণ। এটাকে তাহলে কি বলতে পারো আমরা? মূর্ধন্য বর্ণ। এটার সাথে কি আরেকটা আছে মূর্ধন্য ষ, একটা মূর্ধন্য ষ। এখানে মূর্ধন্য বর্ণটা এখানে উচ্চারিত হয়ে থাকে। তারপর আসি ত থ দ ধ দন্তান্ন, ত থ দ ধ দন্তান্ন। তাহলে ত থ দ ধ দন্তান্ন, ত থ দ ধ দন্তান্ন। এটা উচ্চারণ করতে গেলে কি দেখো তো আমাদের জিহ্বাটা একেবারে কিসের সাথে লাগছে? দাঁতের সাথে লাগছে না? দাঁতের সাথে লাগছে না বন্ধুরা? ত থ দ, তাহলে ত থ দ। তাহলে এটাকে আমরা বলতে পারি কি দাঁতের সাথে লাগছে জিহ্বাটা, তাহলে দন্তমূল, দন্ত, দন্ত বর্ণ। তাহলে এটাকে আমরা বলতে পারি কি দন্ত বর্ণ।
এটাকে আমরা বলতে পারি কি দন্ত বর্ণ। তারপরে আছে কি ক খ গ ঘ ম, ক খ দন্তমূল। এখানে 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 দন্তাস্বর বর্ণটা কিন্তু এই দন্তমূলের সাথে দন্ত বর্গের সাথে উচ্চারিত হয়। তাহলে আরেকটা আছে কি প প ব ভ ম, প প প হ ব ভ ম। দেখো এটা উচ্চারণ করতে গেলে কি যে আমাদের ঠোঁট ঠোঁট দুটো এক জায়গায় হচ্ছে, প ঠোঁট দুটো এক জায়গায় হচ্ছে না, এক জায়গায় হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা বলতে পারি কি এই বর্গটাকে কি বলতে পারবো না যে উষ্ঠ বর্ণ, উষ্ঠ বর্ণ, উষ্ঠ উষ্ঠ বর্ণ। তাহলে এটা কি আমরা ছক আকারে মনে রাখার যে কৌশল, কিছু কৌশল সেটা তোমাদেরকে আমি শিখিয়ে দিলাম। তোমরা এইটা যদি মনে রাখতে পারো এই ছক কেটে, তাহলে দেখবা এই বর্ণ নিয়ে তোমাদের আর সমস্যায় পড়তে হবে না। তাহলে এখানে কি যে উচ্চারণের রীতি অনুযায়ী বর্ণ কয় প্রকার? দুই প্রকার, কি অঘোষ এবং ঘোষ। তারপরে একটা হচ্ছে কি অপ্রবাল এবং মহাপ্রাণ এবং নাসিক। তারপরে উচ্চারণ স্থান অনুযায়ী কয় প্রকার? পাঁচ প্রকার। সেটা কি কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত এবং পুষ্ট। তাহলে এটা আমরা কি পেলাম। মনে করো একবার আমরা একটু আরেকটু আলোচনায় আসি যে ত এই ব ব কোন বর্গের বর্ণ? ব কোন বর্গের বর্ণ? তাহলে ব ক খ ব। তাহলে আমরা ধরে নিতে যে এটা ক বর্গের। ক বর্গের কয় নম্বর বর্ণ? 3 নম্বর বর্ণ। কয় নম্বর বর্ণ?